সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি তোমাদের সোমা ম্যাডাম। সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি থেকে বেশি লাইক করবে, শেয়ার করবে আর আমার সঙ্গে থাকবে। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপের প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটা দেখো, ভূমিরূপ কাকে বলে? বিভিন্ন ধরনের ভূমিরূপের শ্রেণীবিভাগ উল্লেখ করো। এটা 5 মার্কসের প্রশ্ন আসতে পারে। দেখো, ভূমিরূপ আক্ষরিক অর্থে ভূমির গঠনগত আকৃতিকে ভূমিরূপ বলা হলেও ব্যাপক অর্থে সমগ্র পৃথিবীব্যাপী অবস্থানরত বিভিন্ন ধরনের ভূমিভাগের আকৃতি, উচ্চতা, বন্ধুরতা, ঢাল প্রভৃতি অবয়ব ভূমিরূপ নামে পরিচিত। উদাহরণ হচ্ছে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বিভিন্ন ভূমিরূপ। এরপর দেখো ভূমিরূপের শ্রেণীবিভাগ। এখানে আমি একটা ছক করে নিয়েছি। প্রথমে এখানে হেডিং করে নিয়েছি ভূমিরূপ। এরপর দেখো পর্বত, মালভূমি আর সমভূমি, এই 3 ধরনের ভূমিরূপ আছে। প্রথমে দেখো পর্বত। পর্বত হচ্ছে কি কি ধরনের পর্বত আছে? ভঙ্গিল পর্বত, উদাহরণ হচ্ছে হিমালয়। স্তূপ পর্বত, উদাহরণ সাতপুরা। এরপর আছে আগ্নেয় পর্বত, উদাহরণ হচ্ছে ফুজিয়ামা। এরপর আছে ক্ষয়জাত পর্বত, উদাহরণ হচ্ছে আরাবল্লী। এরপর দেখো মালভূমি। মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, উদাহরণ ছোটনাগপুর মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি, উদাহরণ হচ্ছে তিব্বত। লাভা গঠিত মালভূমি, উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য। আর হচ্ছে মহাদেশীয় বা সিল্ট মালভূমি, উদাহরণ হচ্ছে কানাডিয়ান সিল্ট। এরপর হচ্ছে সমভূমি। সমভূমি হচ্ছে ভূ আন্দোলনজাত। এরপর আছে সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি। এখানে ক্ষয়জাত সমভূমি দুবার লেখা হয়ে গেছে, আমি এই ক্ষয়জাত সমভূমিটা কেটে দিলাম। এরপরে দেখো ভূ আন্দোলনজাত সমভূমিকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে উন্নত সমভূমি আর হচ্ছে অবনত সমভূমি। আবার দেখো সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি হচ্ছে উপকূলীয় সমভূমি, ভারতের পূর্ব উপকূল। এরপরে আছে পলিগঠিত সমভূমি, উদাহরণ হচ্ছে সিন্ধু, গঙ্গা। প্লাবন সমভূমি হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। বদ্বীপ সমভূমি হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ। এরপর আছে লোয়ের সমভূমি, চীনের হোয়াংহো সমভূমি। এগুলো আমি সব একটা করে উদাহরণ তোমাদেরকে লিখিয়ে দিলাম। এরপর দেখো ক্ষয়জাত সমভূমি দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পেডিমেন্ট আর একটা হচ্ছে সমপ্রায় ভূমি। এইভাবে তোমরা শ্রেণীবিভাগ করে লিখতে পারো। এরপরের প্রশ্নটা দেখো, ভঙ্গিল পর্বত কাকে বলে? এই পর্বতের সৃষ্টি ব্যাখ্যা করো। অথবা মহীখাত তত্ত্ব ও পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। অথবা কিভাবে সৃষ্টি হলো ভঙ্গিল পর্বত। এই 3 রকমভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা এইভাবে লিখতে পারো। দেখো ভঙ্গিল পর্বত ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর গিরিজনী প্রক্রিয়ায় পার্শ্বচাপে ভাঁজপ্রাপ্ত হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ হচ্ছে হিমালয়, আল্পস, রকি প্রভৃতি। ভঙ্গিল পর্বতের সৃষ্টি। ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? এক হচ্ছে মহীখাত তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। জার্মান ভূবিজ্ঞানী কোবারের মতে প্রাচীন বিশালাকৃতির অবনমিত সমুদ্রখাতকে মহীখাত বলা হয়। তার মতে মহীখাতের 2 পার্শ্বস্থ ভূভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে পলির আকারে মহীখাতে সঞ্চিত হয়। এইভাবে ভূগর্ভে পলির যে নিম্নমুখী চাপ পড়ে তার প্রভাবে মহীখাতের 2 পার্শ্বস্থ ভূভাগ পরস্পরের দিকে এগিয়ে এলে মহীখাতে সঞ্চিত পাললিক শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। উদাহরণ দেখো, প্রায় 10 কোটি বছর আগে উত্তরে
আঙ্গারা ল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ডের মাঝে থাকা টেথিস মহীখাতের পলিস্তর ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। পাত সংস্থান তত্ত্বটি 1968 খ্রিস্টাব্দে লে পিচো আধুনিকভাবে সর্বপ্রথম তুলে ধরেন। পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থের ওপর প্রধান 7টি পাত ভেসে রয়েছে। ওই পাতগুলি ভূগর্ভের অতিরিক্ত তাপের ফলে সৃষ্ট পরিচলন স্রোতের দ্বারা গতিশীল হয়ে পড়ে। যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন দুটি পাতের সম্মুখে সঞ্চিত পলিতে প্রবল চাপের সৃষ্টি হয় এবং ওই পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। যেমন ভারতের হিমালয় পর্বত পরস্পর অভিমুখী ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংযোগস্থলে টেথিস সাগরে সঞ্চিত পলির প্রচণ্ড চাপে ভাঁজপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। এরপরের প্রশ্নটা দেখো, স্তূপ পর্বত কাকে বলে? চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। প্রথমে দেখো স্তূপ পর্বত কাকে বলে, এখানে হেডিং করে নেবে স্তূপ পর্বত ভূ আলোড়নে সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো ওপরে উঠে যায় আবার কখনো নিচে বসে যায়। ফলে দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে পর্বত সৃষ্টি করে, তাকে স্তূপ পর্বত বলে। যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। এখানে দেখো আমি একটা স্তূপ পর্বতের ছবি এখানে এঁকে দিয়েছি। এইভাবে তোমরা স্তূপ পর্বত আঁকতে পারো। এটা হচ্ছে মাঝখানের অংশটা উপরে উঠে স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে উত্থিত অংশ। এইভাবে তোমরা স্তূপ পর্বত ছবিটা এইভাবে এঁকে নিতে পারো। এরপরে দেখো স্তূপ পর্বতের সৃষ্টির প্রক্রিয়া। প্রবল ভূ আলোড়নে ভূত্বকীয় শিলাস্তরে টান ও সংনমনের দ্বারা খাড়া, সমান্তরাল কিংবা কোণাকৃতি ফাটল সৃষ্টি হয়। সেখানে ওই ফাটলের একটি রেখা বরাবর পার্শ্বস্থ যে কোনো একটি ভূখণ্ডের স্খলন বা বিচ্যুতি ঘটলে তাকে চ্যুতি বলে। এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠে নিম্নোক্ত দুভাবে স্তূপ পর্বত গঠিত হয়। এক হচ্ছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে ঊর্ধ্বে উঠে যে স্তূপ পর্বতের সৃষ্টি করে তাকে হোস্ট বলে। উদাহরণ হচ্ছে মধ্য ভারতের সাতপুরা। আর 2 হচ্ছে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে তার পার্শ্ববর্তী দুই পাশের উচ্চভূমি স্তূপ পর্বত রূপে দাঁড়িয়ে থাকে। উদাহরণ হচ্ছে ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। এরপর দেখো পরের প্রশ্নটা, আগ্নেয় পর্বত কাকে বলে? আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো। আগ্নেয় পর্বত প্রবল ভূ আলোড়নের ফলে ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ও বিভিন্ন গ্যাসযুক্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান কিংবা ফাটল দিয়ে লাভা রূপে নির্গত হয়ে শঙ্কু বা স্তূপের ন্যায় যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। প্রসঙ্গত লাভা সঞ্চয়ের মাধ্যমে আগ্নেয় পর্বত গঠিত হয় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলে। আগ্নেয় পর্বত সৃষ্টি প্রক্রিয়া। প্রবল ভূ আলোড়ন, পাতের সঞ্চালন কিংবা ভূমিকম্পের দ্বারা ভূগর্ভের 80 থেকে 160 কিলোমিটার গভীরতায় থাকা উত্তপ্ত তরল ও গ্যাসীয় বাষ্পযুক্ত ম্যাগমার চাপের ভারসাম্য নষ্ট হলে সেটি দ্রুত স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। তখন সেই ম্যাগমা ভূগর্ভের একটি নির্দিষ্ট পথ ধরে ভূপৃষ্ঠস্থ দুর্বল স্থান কিংবা ফাটলের মধ্যে দিয়ে ধীর গতিতে কিংবা বিস্ফোরণের দ্বারা ছাইভস্ম কিংবা ছোট ছোট আগ্নেয় পদার্থের টুকরোর সমন্বয়ে ভূপৃষ্ঠের বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি করে।
এরপর প্রশ্নটা দেখো, মানব জীবনের ওপর পর্বতের কী প্রভাব দেখা যায়? মানব জীবনের ওপর পর্বতের প্রভাব অপরিসীম। যেমন হচ্ছে 1 নম্বর, জলবায়ুর ওপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। এরপর পয়েন্টসটা দেখো, নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। এরপর দেখো 3 নম্বর পয়েন্টস, বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ঔষধ, ফল, মধু, মোম পাওয়া যায়। পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। এরপর হচ্ছে ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতির চাষ করা হয়। এরপর হচ্ছে শিল্প। বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। এরপর হচ্ছে পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে, যেমন ভারতের দার্জিলিং, মানালি। এরপর হচ্ছে জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এখানে আমি 8টা পয়েন্টস লিখিয়ে দিয়েছি। এখানে 5 মার্কসের যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে পয়েন্টস করে তোমরা লিখবে। এর পরের প্রশ্নটা দেখো, মালভূমি কাকে বলে? পৃথিবীতে মালভূমি সৃষ্টির কারণ উল্লেখ করো। মালভূমি দেখো, সমুদ্র সমতল থেকে 300 মিটার বা তারও কিছুটা ঊর্ধ্বে অবস্থিত খাড়া ঢালযুক্ত সুবিস্তৃত তরঙ্গায়িত বা সামান্য বন্ধুর ভূভাগ মালভূমি নামে পরিচিত। উদাহরণ তিব্বতের পামির মালভূমি। এরপর দেখো, মালভূমি সৃষ্টির কারণ। মালভূমি সৃষ্টি হওয়ার পেছনে সাধারণত 3টি কারণ দায়ী। এগুলি হলো ভূ আলোড়ন ও পাত সঞ্চরণ। পাত সঞ্চরণ তত্ত্ব অনুসারে পাতগুলির চলনের ফলে পৃথিবী পৃষ্ঠের প্রাচীন ভূখণ্ড ফেটে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় বা শিল্ড মালভূমি গঠন করে, যেমন আরব মালভূমি। এরপরে দেখো, পাত সঞ্চরণের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মাঝে নিচু অসমতল ভূমি উঁচু হয়ে মালভূমি সৃষ্টি হয়, যেমন তিব্বত মালভূমি। এরপর হচ্ছে অনেক সময় ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের বিস্তৃত সুউচ্চ ভূভাগ একদিকে হেলে পড়ে ও মালভূমিতে পরিণত হয়, যেমন ভারতের উপদ্বীপীয় মালভূমি। এর পরের পয়েন্টসটা দেখো, ভূ আলোড়নের ফলে সৃষ্ট চ্যুতির পাশের কোনো অংশ অনেক সময় উত্থিত হয়ে মালভূমিতে পরিণত হয়, যেমন ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ মালভূমি। এরপর হচ্ছে ক্ষয় সাধন। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, আবহবিকার প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা কোনো উচ্চভূমি বা পর্বতমালা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির আকার ধারণ করে, যেমন মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড মালভূমি। এরপর হচ্ছে সঞ্চয় কাজ। নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এসে লাভারূপে সঞ্চিত হয়ে মালভূমিতে পরিণত হয়, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ। এরপর হচ্ছে শুষ্ক অঞ্চলে বালুরাশি জমা হয়ে মালভূমির সৃষ্টি হয়, যেমন আফ্রিকার সাহারা মালভূমি। এরপর হচ্ছে অতি শীতল অঞ্চলে বরফ জমে উঁচু হয়ে মালভূমির সৃষ্টি হয়, যেমন অ্যান্টার্কটিকা মালভূমি ও গ্রিনল্যান্ড মালভূমি। এইভাবে তোমরা উদাহরণ দিয়ে পয়েন্টসগুলো লিখবে। এরপর দেখো, মানব জীবনের ওপর মালভূমির কী প্রভাব দেখা যায়? মানব জীবনের ওপর মালভূমির প্রভাব অপরিসীম, যেমন
খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ। মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে পূর্ণ হয় বলে একে খনিজ সম্পদের ভাণ্ডার হিসাবে ধরা হয়। এখানে সাধারণত কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, অভ্র, চুনাপাথর প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এরপর দেখো শিল্প স্থাপন। শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচামাল সহজে পাওয়া যায় বলে এখানে বৃহৎ আয়তন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস, বয়ন শিল্প গড়ে উঠেছে। এরপর হচ্ছে কৃষিকাজ। মালভূমি অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি ও স্বল্প বৃষ্টিপাত কৃষিকাজে অনুপযোগী হলেও মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদী উপত্যকার উর্বর মাটিতে তুলো, ধান, পেঁয়াজ, আখ চাষ করা হয়। জলবিদ্যুতের প্রাচুর্য। বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ায় সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন দক্ষিণ ভারতের প্রায় সব নদী থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপর হচ্ছে বনজ সম্পদ। মালভূমি অঞ্চলে উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর মূল্যবান বনজ সম্পদ পাওয়া যায়। এরপরের প্রশ্নটা দেখো, সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমির সৃষ্টির কারণগুলো আলোচনা করো। ফার্স্টে সমভূমি কাকে বলে লিখতে হবে। সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে তবে 300 মিটারের কম উঁচুতে অবস্থিত প্রায় সমতল বা সমতল বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। যেমন ভারতের গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল। বিভিন্ন প্রকার সমভূমির সৃষ্টি। নিম্নলিখিত কারণে বিভিন্ন প্রকার সমভূমির সৃষ্টি হয়। যেমন পলিগঠিত সমভূমির সৃষ্টি। বন্যার সময় নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর উভয় পার্শ্বে পলি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে পলিগঠিত সমভূমি বলে। উৎপত্তি হচ্ছে বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হলে বন্যার জলের সঙ্গে বাহিত পলি, বালি, নুড়ি, কাদা, কাঁকর নদীর উভয় তীরের নিম্নভূমিতে সঞ্চিত হয়। বছরের পর বছর এইভাবে পলি সঞ্চিত হয়ে নিচু জায়গা ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে সমভূমিতে পরিণত হয়। সমভূমির বৈশিষ্ট্য দেখো, এই সমভূমি অত্যন্ত উর্বর প্রকৃতির হয়। প্রতি বছর বন্যায় নতুন করে পলি সঞ্চিত হয়। প্লাবন সমভূমিতে কাঁকর, বালি, নুড়ি, কাদা সঞ্চিত হয়ে স্বাভাবিক বাঁধ গঠিত হয়। এই সমভূমিতে নদীর বাঁক, অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। এরপর দেখো লোয়ের সমভূমির সৃষ্টি। মরুভূমির বালি বায়ুপ্রবাহের দ্বারা বহুদূর উঠে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়ের সমভূমি বলে। উৎপত্তি হচ্ছে সাধারণত 0.05 মিলিমিটারের ব্যাসযুক্ত বালিকণা সহজেই প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে বাহিত হয়। এই বায়ুর গতি কমে গেলে বা বায়ু বৃষ্টিপাতের সম্মুখীন হলে বায়ুস্থিত বালিকণা অবক্ষিপ্ত হয় এবং লোয়ের সমভূমি গড়ে ওঠে। বৈশিষ্ট্য হচ্ছে এই সমভূমির গভীরতা কম হয়। এই সমভূমি প্রবেশ্য ও অনুর্বর হয়। এই সমভূমিতে স্তরবিন্যাস দেখা যায় না। এইভাবে পয়েন্টস করে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে। লাভা সমভূমির সৃষ্টি। ভূপৃষ্ঠের কোনো নিম্ন অংশে ক্রমাগত লাভা সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে। উৎপত্তি হচ্ছে ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ফাটল দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা রূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এভাবে লাভা ক্রমাগত সঞ্চয়ের ফলে লাভা সমভূমি গড়ে ওঠে। বৈশিষ্ট্য হচ্ছে এই সমভূমি মহাদেশের অভ্যন্তরে দেখা যায়। এই সমভূমি সাধারণত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। এই সমভূমির মাটি কালো রঙের ও উর্বর হয়। এরপর দেখো বদ্বীপ সমভূমির সৃষ্টি। নদীর মোহনায় অতিরিক্ত পলি সঞ্চিত হয়ে
মাত্রাহীন ব আকৃতি সমভূমি গড়ে ওঠে। এরপর হচ্ছে হ্রদ সমভূমির সৃষ্টি। কোনো নদীবাহিত নুড়ি, বালি, কাদা, পলি হ্রদে সঞ্চিত হয়ে হ্রদ ভরাট হয়ে গেলে হ্রদ সমভূমি গঠিত হয়। এরপর হচ্ছে হিমবাহ সমভূমির সৃষ্টি। হিমবাহের দ্বারা সঞ্চিত নুড়ি, কাকর জমে এই প্রকার সমভূমির সৃষ্টি হয়। এরপর হচ্ছে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি। নিচু মালভূমি বা পার্বত্য অঞ্চল বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সমপ্রায় ভূমির সৃষ্টি হয়। আজকে আমি এই পর্যন্তই শেষ করলাম। পরের ভিডিওতে আমি বাকি প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি এই অধ্যায়ের বেশি মার্কসের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে তোমরা বাকি প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আমি সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব।